স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। আমাদের রাজনীতির মাঠে সবসময় লেগে আছে প্রতিদ্বন্দ্বিতা, দলাদলি রেস ও রেস সর্বত্রই। এর জের রয়েছে দলগুলির ভেতরেও। এই প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই হানাহানি, খুনোখুনিতে গিয়ে পর্যন্ত পৌঁছায়। আজকের আলোচনার শিরোনাম তাই প্রতিদ্বন্দ্বী। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফএর মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব শওকত মাহমুদ এবং ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব মোজাম্মেল বাবু। স্বাগত আপনাদের। জনাব মোজাম্মেল বাবু, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে জনাব সজীব ওয়াজেদ জয় আজকে উনি রংপুরে একটি জনসভায় বক্তব্য দিয়েছেন এবং বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি অনেকটাই ওতপ্রোতভাবে সম্পৃক্ত হচ্ছেন বা জড়িত হচ্ছেন। এটা কতটা জরুরি ছিল বা উনি কি যুক্ত করছেন, ওনার মধ্যে আপনি নতুন কি দেখছেন? আমি এটাকে প্রশ্ন হিসাবেই নিতে চাই না। আমার বাবা প্রকৌশলী ছিলেন, আমরা ইন্সপিরেশন ছিল, আমাদের অ্যাসপিরেশন ছিল, আমাদের পরিবারে বেশিরভাগ লোক প্রকৌশলী হয়েছি, এরকম ডাক্তারদের পরিবারে তাই দেখা যায়। রাজনীতিবিদরা রাজনৈতিক পরিবেশের মধ্যে বড় হয়, রাজনৈতিক পরিবারের সদস্যরা সকল ক্ষেত্রে, পৃথিবীর সকল দেশে, পাকিস্তানে, ভারতে, নেপালে, আমেরিকায়, বাংলাদেশে। সুতরাং রাজনৈতিক পরিবারের সন্তানরা রাজনৈতিক পরিবেশের মধ্যেই বড় হয়, তারা রাজনীতির ভেতরেই থাকে, রাজনীতি তাদেরকে এফেক্ট করে, কখনো কখনো নির্বংশ হয়, রাজনীতি তাদেরকে মুকুট পরায়, তারা রাজনীতির মধ্যেই থাকে। নতুন করে রাজনীতিতে আসা, তারেক রহমান কিংবা সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাজনীতিতে আসা না আসা বলে কিছু নাই। আমি মনে করি আমরা সাংবাদিকরা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেছি, আপনিও তার সঙ্গে কথা বলেছেন, আমাদের ইফতারের দাওয়াত ছিল। আমরা তাকে জিজ্ঞেস করেছি আপনি কোন পদাধিকার বলে কথা বলছেন, আপনার পরিচয় কি বলবো। সে বলছে আমি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য, আমি বঙ্গবন্ধুর নাতি, আমি শেখ হাসিনার পুত্র, আমি এই দলের কর্মী এবং দলের প্রয়োজনে আমার মা আক্রান্ত, আমার মাকে হত্যার চেষ্টা হয়েছে বহুবার, আমার দল আক্রান্ত, অপপ্রচারে আক্রান্ত, দলের কোথাও কোথাও দুর্বলতাও আছে, আমি এ দলের মধ্যেই বড় হয়েছি, আমি মনে করি আমি ভ্যালু অ্যাড করতে পারবো, আমি দলের জন্য কাজ করতে এসেছি। এই ভ্যালু, আমি যদি সময়টা দেখি, এই ভ্যালু এডিশনের দরকারটা কি উনি এখন মনে করছেন, না আপনি মনে করছেন যে উনি প্রচ্ছন্নভাবে প্রকটভাবে আগে সাংবাদিক মানুষ, আমি উনি কি মনে করছেন আমি ওইভাবে দেখি না। আমি দেখি হচ্ছে বাস্তবে কি করছে। 4টা নির্বাচনে হারার পর আওয়ামী লীগারদের মধ্যেই যখন হতাশা চলছিল এবং পত্রিকাগুলি যখন আওয়ামী লীগকে ফার্স্ট পেজ থেকে ব্যাক পেজ থেকে ভেতরের পেজে এবং আমরা টেলিভিশনগুলি যখন লিড নিউজ থেকে ফার্স্ট ব্রেকের পরে আওয়ামী লীগকে নিয়ে যাচ্ছিলাম, সেই মুহূর্তে সজীব ওয়াজেদ জয়ের আবির্ভাব দল হিসেবে এবং আমার মনে হচ্ছে সজীব ওয়াজেদ জয় ইজ কমপ্লিটলি সাকসেসফুল অ্যাজ এ স্টার ক্যাম্পেইনার, যে তিনি তার উপস্থিতির সঙ্গে সঙ্গে টেলিভিশনগুলির হেডলাইন, তার কথার প্রতিক্রিয়ার সেকেন্ড লিড এবং তার প্রতিক্রিয়ার ক্ল্যারিফিকেশন থার্ড লিড, পত্রিকায় ফার্স্ট লিড, সেকেন্ড লিড, থার্ড লিড। আমি মনে করি এটা প্রচারে যতটা এগুলো, এটা কি ভোটের ইয়েতেও অনেকখানি? ভোট হচ্ছে পারসেপশন, ভোট হচ্ছে মানুষকে যেভাবে আপনি উদ্বুদ্ধ করতে পারবেন। মানুষজন, বাংলার মানুষ এবং পৃথিবীর সবখানেই বিজয়ী ট্রেনে উঠতে চায়, যে ট্রেন সবার আগে যাবে সেই ট্রেনে উঠতে চায়। আপনি যদি ভাইব দিতে পারেন যে ইউ আর উইনিং, তাহলে জয় আসার পরে এই ভাইবটা দেখা যাচ্ছে আপনি 5-10%। এবং ইলেকশন অনেক দূরে। আমি একটা মিনিট আমাকে সময় দেন। গণজাগরণ মঞ্চের হেডেতে যদি ইলেকশন হইতো, যখন তুঙ্গে 300 সিট আওয়ামী লীগ পাইতো, হেফাজতের হেডেতে ওই 5ই মার্চ, 5ই এপ্রিল যদি নির্বাচন হইতো, উল্টা দিকে 300 সিট চলে যেত। যেদিন হেফাজতকে এখান থেকে উঠিয়ে দেওয়া হলো, ঢাকাবাসী হাফ ছেড়ে বাঁচলো, সেই দিন 200 সিট আওয়ামী লীগ পেত। এবং তারপরের দিন 2500-এর ক্যাম্পেইন যখন হুজুরদের মেরে ফেলছে, এতিমদের মেরে ফেলছে, এই প্রপাগান্ডায় আওয়ামী লীগ মানে ব্রট টু জিরো। এবং ওই হাওয়ার মধ্যে 4টি নির্বাচন হয়েছে, 5টি নির্বাচন হয়েছে, দে লস্ট অল 4। এখন এভাবে তো চলছে। এখন নির্বাচন পর্যন্ত কোন ট্রেন্ড হিসেবে আওয়ামী লীগ কয়টি পাবে আমি জানি না। ওই দিন 200-400 হিসাবের ধারাবাহিকতা আমি একটা উদাহরণ দিলাম, সেই অবস্থা থেকে আজকে অনেক উন্নত এবং ইলেকশন পর্যন্ত এই ধারা সংখ্যাটি যদি একটু বলতেন। আজকে যদি নির্বাচন হয়, আজকে অ্যাপ্রুভাল রেটিং আমি 50+ বলবো আওয়ামী লীগের। আজকে 151টি আওয়ামী লীগ, না সিটের বলছি না, মানে 100% যদি ধরি পার্সেন্ট, অ্যাপ্রুভাল রেটিং ইজ মোর দেন 50% আজকে। কিন্তু এটা ইলেকশন পর্যন্ত যে এটা 40-তেও নেমে যেতে পারে, 95-এ উঠতে পারে, 60-তেও উঠতে পারে। এর চেয়ে বেশি বাংলাদেশে উঠবে না, কারণ আওয়ামী লীগের কোর ভোট 40, বিএনপির অ্যাপ্রুভাল রেটিং হাইয়েস্ট 60% যেতে পারে। বিএনপি, জামাত, হেফাজতের কোর ভোট 40, অ্যাপ্রুভাল রেটিং সর্বোচ্চ 60% যেতে পারে। শওকত ভাই, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন যে যদি তারেক রহমান দেশে ফিরেন তাহলে আওয়ামী লীগ খড়কুটোর মতো উড়ে যাবেন।
তো আমার একটু একাডেমিক ইন্টারেস্টে জানতে ইচ্ছা করে যে তাহলে তো খড়কুটোর মতো আওয়ামী লীগকে উড়িয়ে দেয় উদ্দেশ্য হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা উচিত, উনি দেশে ফিরছেন না কেন, মানে তারেক রহমান দেশে যেহেতু ফিরতে তারেক অসুবিধা রহমানকে বর্তমান সরকার এমনভাবে ব্যবহার মানে তার নামটি নিয়ে, তার রাজনীতিতে তার ভূমিকা নিয়ে এমন সব কথাবার্তা বলছে, যেমন তারেক রহমান দেশে ফিরলেই তাদের আর অস্তিত্ব থাকবে না, যেন তারেক রহমান এনিমি অফ দ্য স্টেট, রাষ্ট্রের 1 নম্বর শত্রু হিসেবে তাকে গণ্য করা হচ্ছে, তাকে ইন্টারপোলের মাধ্যমে আনা হবে, তাকে এই করা হবে, মানে সর্বক্ষণ তারেক রহমানের নামে গীবত গাওয়া হচ্ছে। এবং আপনি লক্ষ্য করবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই একই কথা বলেন। এবং তারেক রহমান কি রাজনৈতিক সম্পদ বিএনপির জন্য বা আওয়ামী লীগের জন্য, কি মানে রাজনৈতিক এরকম অস্বস্তিকর বা বিব্রতকর একটা বিষয়, আমরা মানে আওয়ামী লীগের নেতা নেত্রীদের কথায় মাঝে মধ্যে তলানি খুঁজতে যে আসলে ব্যাপারটা কি। তারেক রহমানের বিরুদ্ধে যেই ধরনের তদন্ত হয়েছে, যেই ধরনের, আমি বলবো যে মানে আমার মনে হয় যে বাংলাদেশে তো নয়, উপমহাদেশেও কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে এই দুর্নীতির ব্যাপারে টাস্ক ফোর্স, একটি সরকার, দুটি সরকার তদন্ত করছে। এবং তারেক রহমান যখন বাইরে এসে হয়তো কোনো একটা ইফতার পার্টিতে বা কোনো একটি রাজনৈতিক তার দলের প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন, তার যেটুকু কথা মিডিয়াতে আসে সাথে সাথে একটা প্রচণ্ড রিয়াকশন দেখা যায়। এবং এই রিয়াকশনের কারণ দেখি মালুম হয় যে তারেক রহমান আসলেই কিছু। এটা অবশ্য আমি শুধু আওয়ামী লীগের কথা দিয়ে তারেক রহমানের রাজনীতিকে মূল্যায়ন করতে চাই না। মহাসচিব যেই কারণে কথাটি বলেছেন, এর আরেকটি বড় ভিত্তি হচ্ছে যে তারেক রহমান এই দেশে তৃণমূল পর্যায়ে রাজনীতি থেকে নিজেকে উঠিয়ে নিয়ে এসেছেন। তিনি রাজনীতিতে কোনো প্রধানমন্ত্রীর হাত ধরে তিনি রাজনীতিতে যাননি, তিনি মায়ের হাত ধরে রাজনীতিতে যাননি, তিনি রাজনীতিতে এসেছেন এবং সরাসরি কোনো পদে যাননি। প্রাথমিক সদস্য হয়েছেন 92 সালে, সেই দলের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন, তৃণমূল পর্যায় থেকে নিজেকে গড়ে তুলেছেন, সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তিনি অনেক ধরনের উন্নয়ন পরিকল্পনা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তার নিজস্ব কতগুলি রূপকল্প রয়েছে এবং সেগুলো তিনি বাস্তবায়ন করেছেন। অর্থাৎ তারেক রহমান সত্যিকার অর্থেই মানে যেহেতু দেশের একমাত্র এনলিস্টেড ফিউচার লিডার, এনলিস্টেড আমি এই কারণে বলছি যে তিনি একটি কাউন্সিলের মাধ্যমে একটা সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে আছেন। তো সেই কারণেই তারেক রহমান সম্পর্কে তাদের এত আরো ভীতি। আর মোজাম্মেল হোসেন বাবু সাহেব যেটা বলেছেন, এটা আমি কাউন্টার করবো কিনা, কারণ উনি সদ্য বিদেশ থেকে এসছেন, এখনো তার ঘোর অনেক সময় কাটেনি আমার মনে হয়। সে কারণে ম্যাথমেটিক্স নিয়ে 200-300 সকাল বিকাল যে আসন উঠানামা করে, এটা আর বলার প্রয়োজন বলে আমি কিছু মনে করি না, পরে সময় পেলে বলবো। শওকত ভাই, আপনি বলছিলেন যে আওয়ামী লীগ তারেক রহমানের ব্যাপারে অনেক কথাবার্তা বলে থাকে। আমরা একটি পত্রিকার কথা আপনাদের মুখে ইদানিং খুব বেশি শুনছি, মানে বিএনপি নেতাদের কাছে দুটি পত্রিকার কথা, ডেইলি স্টার এবং প্রথম আলো। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম যে লেখাটি লিখেছেন, যে সেই লেখার মধ্যে তারেক রহমান সম্পর্কে উনি বলছেন, উনার ইংরেজি লেখা থেকে যদি আমি প্রায় অনুবাদ করি, যে হাওয়া ভবন এবং তার যে অ্যাক্টিভিটি তারেক রহমানের নেতৃত্বে, সেটা বেগম খালেদা জিয়ার সরকারকে যে কোনো সিঙ্গেল ফ্যাক্টরের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। যখন প্রত্যেকটি মন্ত্রণালয়ে একজন করে মন্ত্রী নিয়োগ করা হয়েছে বিএনপি লিডার বা বেগম জিয়ার মাধ্যমে, একজন স্টেট মিনিস্টার বা ডেপুটি মিনিস্টার নিয়োগ করা হয়েছে তারেক রহমানের ইয়েতে, এবং অনেকগুলি দুর্নীতির বিষয় তার সাথে সম্পৃক্ত আছে। এটা নিয়ে উনি আসলে অনেক বড় লেখা ওনার, আমি লেখাটা পড়েছি। জি জি, উনি লিখে গিয়েছেন। এবং মাহফুজা নামের লেখা এবং মতামত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে আমার কোনো রকম মন্তব্য নেই। তিনি একটি বহুল প্রচারিত পত্রিকার সম্পাদক, তিনি মন্তব্য প্রতিবেদন লিখেছেন। তবে তার লেখার প্রকাশিত অনেক বিষয়ের সঙ্গে দ্বিমত করার স্বাধীনতাও আমার আছে আমি মনে করি। এই জন্য হাওয়া ভবন বা তারেক রহমানের বিরুদ্ধে এত তদন্ত হয়েছে, একটি দুর্নীতির প্রমাণও যদি আজকে পাওয়া যেত, আমি বলছি যদি পাওয়া যেত, তাহলে আমি নিশ্চিত অর্থে তার লেখার এই অভিযোগগুলো আমি সানন্দে মাথা পেতে নিতাম। কিন্তু আজ পর্যন্ত এত ইনকোয়ারির পরেও তারেক রহমানের দুর্নীতি নিয়ে কোনো প্রমাণ নেই। এবং সে সময় আপনি লক্ষ্য করবেন 111-এর সময় পত্রিকায় এরকম লেখালেখি হয়েছে যে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, অথচ পরে দেখা গেল তিনি জবানবন্দি দেননি। তার কোনো বিদেশে কোনো অ্যাকাউন্ট নেই, তার নামে কোনো টাকা নেই, অ্যাকাউন্ট নেই, কিন্তু বলা হচ্ছে তারেক রহমান এটা করেছেন। এবং যেসব কথা বলা হয়েছে যে অমুক মন্ত্রী নিয়োগ হয়েছে এবং প্রতিটি বিষয়ে তার অনুমোদন লাগতো, একটু যদি প্রমাণ থাকতো, মেবি হয়ে থাকতে পারে, আমি এটা অস্বীকার করছি না। কারণ যিনি একটি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, তার অনুমোদনের
বা তার সুপারিশের বিষয় তো অবশ্যই আছে, কিন্তু তারেক রহমানের বিষয়টিকে একটা ফেনিয়ে তোলা হয়েছে, তাকে একটা খলনায়ক হিসেবে চিত্রিত করার কেন? চেষ্টা করা হয়েছে। কেন? যেহেতু তিনি একটা পটেনশিয়াল লিডার ফর এ মেজর পলিটিক্যাল পার্টি, আমার কাছে সেটাই মনে হয়েছে। বিকজ তারেক রহমান যেই ধারার রাজনীতি শুরু করেছিলেন, এই রাজনীতি অন্য অনেক দলের জন্য একটা বিপজ্জনক ছিল, এই জন্য যে মাটি এবং মানুষ এই দুটিকে মিলিয়ে তৃণমূল পর্যায়কে সংগঠিত করে তিনি রাজনীতিতে এগিয়ে আসছিলেন। কিন্তু যদি আপনি মাহফুজ আনাম ভাই যেই কথাগুলো লিখেছেন তিনি, যে তারেক রহমানের এই বিষয়টি নিয়ে, তারেক রহমানকে আমি বলবো যে তিনি সরকারের বাইরে থেকে যে 2001 সালের নির্বাচনের বিজয়ের পেছনে হাওয়া ভবনতে একটা দুর্দান্ত ভূমিকা রেখেছিল, এটা তো অস্বীকার করার কোনো উপায় রাখে না। কিন্তু আজকে আমরা এখনো বলছি, কোর্টে প্রমাণিত হয়নি কিন্তু এখনো বলছি যে তারেক রহমান দুর্নীতিবাদ। এটা কি আমার মনে হয় যে আমরা বিবেকের সঙ্গে কি আমরা প্রতারণা করছি না? আমার মনে হয় যে পারসেপশনের কথাটা যদি আসে, তাহলে পারসেপশনটা এরকম অনেকটা আছে বলে মাহফুজ আনাম ভাই বারবার বলছেন। সেটা তো সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রে পারসেপশন আছে, জি, কিন্তু ডেইলি স্টারে তো আজ পর্যন্ত সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কোনো কার্টুনও রচিত হয়নি, সেই স্টোরি লেখা হয়নি, অথচ একটি রিপোর্টের কেন্দ্র করে একজন সম্পাদককে জেলে যেতে হয়েছে। আমি কথাটাই কারণে বলছি যে এটা যেহেতু আপনি তুলনামূলক বিশ্লেষণে যদি আমার যান, মনে হয় যে মানে শকত ভাই, সজীব ওয়াজেদ জয় এই যে 4.5 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তার মধ্যে কিন্তু ওরকম একটি আলাদা পাওয়ার হাউস হয়ে উনার নামটা কখনো আসে নাই এই 4.5 বছর পর্যন্ত। ভবিষ্যতে আসবে কিনা সেটা বাবু ভাই ওসব ভালো বলতে পারেন। বাবু ভাই, আপনার কাছে আমি একটা অন্য প্রশ্ন নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যুবলীগ নেতার গুলিতে যুবলীগ নেতা একজন নিহত হয়েছেন এবং তাকে দ্রুত গ্রেফতার করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে সংবাদে জানি যে তিনি পালাতে সময় ক্রস ফায়ারে মারাও গিয়েছেন। আপনি কি একটু বলবেন যে মানে এই রকম ঘটনা আসলে কেন ঘটছে বা কিসের ইঙ্গিত বহন করছে? বাংলাদেশে আইন শৃঙ্খলার বিপরীতে কোনো ঘটনা ঘটবে না, এটা কেউ নিশ্চয়তা দিতে পারবে না। পৃথিবীর সব জায়গায় আইন শৃঙ্খলার বিরুদ্ধে ঘটনা ঘটে, খুন রাহাজানি ঘটে। আমরা সবসময় সাংবাদিকরা সরকারকে বলে এসেছি, যারাই অপরাধী হোক, অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। এটা যুবলীগ হোক, ছাত্রলীগ হোক, ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, ইম্যাটেরিয়াল। এবং সেই ক্ষেত্রে যখনই এটা নিশ্চয়ই কোনো দলীয় কোন্দল না, আমরা দেখলেই বুঝতে পারি দুইজনই হ্যাপেন টু বি যুবলীগের কর্মী, যুবলীগের সঙ্গে জড়িত, একজন একজনের সাথে ব্যক্তিগত কিংবা কি শত্রুতা বসে একজন হত্যা করেছে। সরকার সাথে সাথে স্টেপস নিয়েছে এবং আমরা এখানে আসার পর আমরা স্ক্রলে দেখলাম যে এবং যদি যুবলীগ হিসাবে তাকে কোনো ছাড় দেওয়া হতো, পালিয়ে যাওয়ার সময় অন্যদের ক্রস ফায়ার করা হয়, তাদের কেন করা হয় না, এমন কোনো ঘটনা যদি ঘটতো আমি জবাব দিতাম। কিন্তু আমি আর একটু আগের জায়গায় যেতে চাই। তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয় দুইজনই অত্যন্ত পাওয়ারফুল নিজের পার্টিতে এবং পার্টি ইমেজ বিল্ডিং এ কিংবা ইমেজ ধ্বংস করার ক্ষেত্রে। আমার মনে হয় একটা ব্যাপার, আপনি আমার জিজ্ঞেস করেছিলেন সজীব ওয়াজেদ জয় কতখানি সাকসেসফুল। সজীব ওয়াজেদ জয় নিজের রাজনীতিতে এক ধাপ এগিয়ে তারেক ভার্সেস জয় তুলনাটাকে উস্কে দিয়েছেন, আমার যেটা মনে হয়। এবং তাদের মতে তারা খুবই লাভবান হয়েছে, তারা এই অর্থেই লাভবান হয়েছে, তারেক বনাম জয় কম্পারিজনটা উস্কে দেওয়ার ফলেই মাহফুজ আনামের মতো সোকল নিউট্রাল মানুষের কাছ থেকে যেই ধরনের বাবা, আপনি কি আর্টিকেলটা পড়েছেন? মাহফুজ ভাই কি লিখেছেন? মাহফুজ ভাই লিখেছেন সজীব ওয়াজেদ জয় যে বলছেন যে উনি স্ট্র্যাটেজিক সুবিধার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য করছেন, তার বক্তব্যই আবার ক্লারিফাই করতে হচ্ছে তার মাকে। সেটা তো অন্য জিনিস, সেটা অন্য জিনিস। যে জিনিসটা আওয়ামী লীগ স্ট্র্যাটেজি করেছে এবং সেটা সাকসেসফুল মনে হচ্ছে, যে তারেক ভার্সেস জয় কম্পারিজন আসলেই তারেকের এই যে অ্যালিজ দুর্নীতিগুলির কথা আসবে এবং সেখানে আওয়ামী লীগ মাইলেজ। তার মানে কি আমি এভাবে ইনফারেন্স আনতে পারি যে তারেক রহমানকে কাউন্টার করার জন্য জয়কে আনা দরকার ছিল? তারেক রহমানের, আমার পুরো স্ট্র্যাটেজিটা দেখে মনে হচ্ছে তারেক রহমানের অ্যালিজ দুর্নীতি মনে করি। আমি সেই প্রশ্নটি আপনার কাছে আগে করতে চাইছিলাম যে তারেক রহমানের মানে দেখে মনে হচ্ছে যে মাহফুজ আনামের কাছ থেকে এই লেখা উস্কানোর অর্থ হচ্ছে জয় তারেক রহমানের জন্য জয়কে দরকার ছিল আওয়ামী লীগের। ব্যাপারটা কি এরকম? I don't know, but result is successful. মানে ওনার যে ইয়েটা বাবু সাহেবের আমরা শেষ হলে আমি একটু আমি শেষ করি। যখন আপনি তারেক ভার্সেস জয় এই কম্পারিজনটা নির্বাচনটা নিয়ে আসতে পারবেন, যদি এটা স্ট্র্যাটেজি হয়, ইলেকশন তো স্ট্র্যাটেজি, তাহলে এই স্ট্র্যাটেজি আমি শেষ করি। যখন আপনি তারেক ভার্সেস জয় এই কম্পারিজনটা নির্বাচনটা নিয়ে আসতে পারবেন, যদি এটা স্ট্র্যাটেজি হয়, ইলেকশন তো স্ট্র্যাটেজি, তাহলে এই স্ট্র্যাটেজিতে মানে তারেক রহমানকে অনেক কয়টা অভিযোগ ক্ল্যারিফাই করতে হবে। যেহেতু আপনি যেটা বললেন, হাওয়া ভবন ক্ল্যারিফাই করতে হবে, 10 ট্রাক ক্ল্যারিফাই করতে হবে। আমি বলছি না অভিযুক্ত,
কারণ অভিযুক্ত না হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত আমি বলতে আমি দণ্ডিত, দণ্ডিত প্রমাণিত বা আসামি, দণ্ডিত। আমি তিনি দুর্নীতি করেছেন আমি কিছুই বলছি না। তার বিরুদ্ধে যেসব অভিযোগগুলি উঠেছে 20টা অভিযোগ, এগুলি প্রধান অভিযোগ, এগুলিকে খণ্ডন করে তাকে আসতে হবে। এন্ড জয় অপেক্ষাকৃত ক্লিনার, যেহেতু তিনি দেশে ছিলেন না, ওই অভিযোগ করতে পারেন, হাওয়ার মতো আসে যায়, বেড়াতে আসে, এই অভিযোগ চলে। আমরা এই অভিযোগগুলি তাহলে এই ব্যাপারে অভিযোগগুলি আমরা আলোচনা করতে পারি। করতে পারি। উনি যখন বলছেন ক্লিনার, জি। উনি যখন Cleaner জানেন because আমি কিছু অভিযোগ No, জানাবো, জি, তাহলে উনি কিভাবে স্বাগত, আমরা আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আপনি আপনি যেই এটা- অভিযোগই জানান, যেই ওয়েটিজি করেন, এই খেলায় আপনি আওয়ামী লীগের ট্র্যাপে ঠিক আছে, সেটা দেখা যাবে। এই ট্র্যাপে যদি পড়েন, এটা আমার হিসাব, আমাদের হিসাব এটা। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর ফিরে আমরা ওই জামাতের নিবন্ধন নিয়ে আগামীকাল যে রায় আদালত দিবে, সেই রায় জামাতের বিরুদ্ধে গেলে আওয়ামী লীগের অবস্থান কি হবে বা আপনার মূল্যায়ন জনাব মোজাম্মেল বাবু এবং জনাব শওকত শওকত ভাই, মাহমুদ শুধু আবার একটা আপনার অনুরোধ, কাছে তারেক জানতে চাই। বনাম জয় আমরা একটা 300 আসন বিরতি পেয়ে নিচ্ছি। বসে আছেন। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে শওকত ভাই, আপনি নিশ্চয়ই বাবু ভাইয়ের কথার প্রেক্ষিতে বলছিলেন, আমি একটু জামাতের নিবন্ধন দিয়ে আগামীকাল রায় দেবে আদালত, রায় জামাতের বিরুদ্ধে গেলে আপনাদের দলীয় অবস্থান সম্পর্কে আপনার মূল্যায়ন একটু জানতে চাইবো। এটা আমি আগে ওই প্রশ্নের জবাব জি, দিয়ে জি, নিই, তারপর তারপর শেষে আমি জি। বলবো। প্রথম কথা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে এসছেন, আমরা স্বাগত জানাই। তবে তার উপদেষ্টা মোজাম্মেল বাবুর মতো উপদেষ্টা যে বলেছেন মানে আমি আমার উপদেশ কি আর ওনাদের দরকার আছে যে বলেন আপনি। আসার সঙ্গে সঙ্গে হিট করে গেছে, সবই স্ক্রিনে ফার্স্ট লিড হয়ে গেছে, তার কথা একদম জাতি লুফে নিয়েছে, আমি তা বলি না, আমার মনে হয় যে- হেডলাইন মানে পেয়েছে। এটা হচ্ছে যে এই যে আমরা শো করছি সজীবদের জয়কে নিয়ে, সেটাই, এটা হচ্ছে যে এই আমলে যেই টেলিভিশন চ্যানেলগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে, সেই চ্যানেলগুলো কিন্তু মূলত এটা করেছে, যে আওয়ামী লীগের পক্ষের যে চ্যানেলগুলো তারা, এবং এক ধরনের সরকারের মানে এক ধরনের বক্রদৃষ্টিও আছে, যারা এটা করবে না তাদের কিন্তু খবর আছে, এরকম একটা আছে। আর ডেইলি স্টার, সজীব ওয়াজেদ জয়ের বিষয়টা আমি বলি যে তিনি খুব একটা কুফা সময়ে কিন্তু রাজনীতিতে অভিষিক্ত হয়েছেন। কুফা সময়টা আমি খুব ছোট্ট দুটি দৃষ্টান্ত দিয়ে উদাহরণ করি, যে এই যে পরশু দিন না তার আগের দিন তিনি যাদের সঙ্গে ইফতার করেছেন, যেখানে বলেছেন যে তার কাছে তথ্য আছে যে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হবে, তথ্যটা কি সেটা আবার পরে ওনার আম্মা ভেঙে বলেছেন। যাদেরকে নিয়ে ইফতার করেছেন তারা গোলাগুলি করে এখন ঢাকা শহরে মারা যাচ্ছে। এই মিল্কি, শাহ আলম, সাগর, এই যুবলীগের সোনার ছেলেরা সেদিন যারা ইফতারিতে ছিল তাদের সঙ্গে নিয়ে তিনি ইফতারি করেছেন। আর যুবলীগকে এখন টেন্ডার লীগ মানে খুনি লীগ সবই তো বলছে। তো যাদেরকে নিয়ে ইফতার করে তিনি একটি বড় ধরনের মানে বাজার হিট করতে চেয়েছেন, তারাই তো আজকে খুনাখুনি করছে, যে চাঁদাবাজি নিয়ে খুনা করছে, বাইরের কেউ ওগুলো খুন করছে। অর্থাৎ সজীব ওয়াজেদ জয়ের সময়টা খুবই খারাপ, এবং আওয়ামী লীগের একটা ভরাডুমির সময় তাকে যে এমএল হামজা হিসাবে আনা হয়েছে, আমার মনে হয় এটা ঠিক সেইভাবে কাজ করবে না, কারণ তিনি টেনে তুলতে পারবেন না। ওনার আম্মা আওয়ামী লীগকে যেই পর্যায়ে নিয়ে গেছে, যেই তলানিতে ঠেকিয়েছেন, এটা সজীব ওয়াজেদ জয়ের পক্ষে তোলা সম্ভব না, তার সেই ক্যারিশমাও নেই, এবং আমার মনে হয় যে তিনি একটি বিধ্বস্ত। মানে উপসংহারে আসার জন্য সময়টা একটু কম হয়ে গেল। না না, আমি উপসংহারে আসার জন্য যেহেতু আপনি যে প্রশ্নটি করেছেন ওটার জি। জবাব দিতে হবে, জি। তো সেই কারণে আমি বলছি যে এটা তার জন্য একটা বৈরী সময়। আচ্ছা। এবং তার সঙ্গে তারেক রহমানের কোনো তুলনাই হয় না। এই জন্য তারেক রহমান 1992 সালে রাজনীতিতে এসছেন, প্রাথমিক সদস্যপদ নিয়েছেন, তিনি অনেক চড়াই উতরাই পেরিয়েছেন। 544 দিন তিনি কারাগারে থেকে আমি সামরিক সেনা কর্মকর্তাদের নির্যাতন সয়েছেন, তার শরীরে একটা বড় ধরনের ক্ষতে তৈরি হয়েছে। এবং আমারই মনে আছে আমাদের এরকম একটা টক শোতেও মোজাম্মেল হোসেন বাবু আপনিও ছিলেন, যে বলতে বলেছেন যে তারেক রহমান সম্পর্কে যে কথাগুলো এতদিন বলা হয়েছে, আমি মনে করি যে হ্যাটস অফ টু হিম, কারণ এই জিনিসগুলো যখন তার উপর নির্যাতন করা হয়, গোটা জাতি এই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অর্থাৎ তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক অধিষ্ঠান কোনো ক্ষেত্রেই এই তুলনাটা এটা চলে না। এরপর যদি আপনি আসেন, যে আরেকটি কথা আমি বলে শেষ করব, যে সজীব ওয়াজেদ জয় যখনই কোনো কথা বলেন তখনই চারিদিকে ষড়যন্ত্রের কথাটা উঠতে থাকে। এবারও বিএনপি বলেছে, কারণ তিনি এমন সময় বলেছেন যখন নির্বাচন কমিশন আইন বদলে একতরফা নির্বাচনের সহায়ক আইন করতে যাচ্ছেন, এবং ডিসিদেরকে ডেকে বলা হয়েছে যে আপনারা মানে বিরোধী দলবিহীন নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। এটা আভাস দেওয়া হয়েছে যে সেনাবাহিনী আসবে না, সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার কিন্তু স্থানীয় সরকার মন্ত্রীর না,
নির্বাচন কমিশনে বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটার কারণেই এই কথাগুলো বলা হয়েছে। এবং তিনি যখন প্রথম বাংলাদেশের রাজনীতিতে আলোড়ন তোলেন যে বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে একজন ইহুদি গবেষকের সঙ্গে মিলিয়ে তিনি একটি নিবন্ধ লিখেছিলেন, যাতে বলা হয়েছিল যে বাংলাদেশের সেনাবাহিনীতে নাকি মাদ্রাসার ছাত্রই আছে প্রায় 30 থেকে 40%। এটি সম্পর্কে এই বিভ্রান্তিকর তথ্য নিয়ে কিন্তু অনেক আলোড়ন সৃষ্টি হয়। যাই হোক, এই প্রশ্নটা আমি আর বেশি বলতে চাই না, এটা তো একটা পরীক্ষিত এবং প্রমাণিত সত্য। যেটি বিষয়ে বলেছিলেন যে জামাত ইসলামীকে যদি কালকে হাইকোর্টের রায়ে ইয়ে করা হয়, আমরা দেখতে আগ্রহী যে হাইকোর্টের জাজমেন্টে কি ধরনের যুক্তিগুলি যে জাজমেন্টের পক্ষে আসে, সেটি ইন্টারেস্টিং। এটা কিন্তু জাজমেন্টের এক্সিকিউটিভ পার্টটা কিন্তু ইন্টারেস্টিং না এখন, কারণ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে জামাত রাজনীতি করতে পারে না, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন যে জামাতকে এই মুহূর্তে নিষিদ্ধ করা যাবে না, আবার কয়েকজন মন্ত্রীও বলেছেন। সো কি লজিকটা কাজ করছে, সেই লজিকটা এটা ইন্টারেস্টিং দেখার বিষয়। জাজমেন্টের আগে বলাটা এটা একটা সাবজুডিস ম্যাটার হবে, এটা পরেই আমরা অবশ্যই। বাবা, আপনি যদি কোনো মন্তব্য করতেন এই বিষয়ে। আমি মন্তব্য করতে চাই। আমি তো প্রথমেই বলেছি, আমি একটু যুক্ত করতে চাই জামাতের বিষয়টা নিয়ে। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বর্তমান সরকার আসলে জামাতের রাজনীতির সাংবিধানিক বৈধতা দিয়েছে, এটা কেন, এটাও যদি একটু যুক্ত করতেন। আমি প্রথমে আসি তারেক বনাম জয় কিংবা জয় বনাম তারেক, এই চ্যাপ্টারটা আমার শেষ কমেন্টটা একটু করতে চাই। আমার ধারণা আওয়ামী লীগের ক্যাম্পেইন ক্যাম্প যে চেষ্টাটা করেছিল, শওকত ভাইরা সেই ট্র্যাপে পড়েছেন। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি ভবিষ্যতে সমস্ত মামলায় পরিষ্কারভাবে বেরোয় এসে তারেক রহমান নিজেকে কোথায় দাঁড় করাবেন এটা সময়ের ব্যাপার। বর্তমানে তার বিরুদ্ধে যেগুলি অভিযোগ অমীমাংসিত এবং যা পারসেপশন, এই অবস্থা, শিক্ষা দীক্ষা আচরণ সকল কিছু মিলে ওয়ান অন ওয়ান কম্পারিজনে গেলে যদি আওয়ামী লীগের এটা উদ্দেশ্য হয়ে থাকে, আওয়ামী লীগ উইল বি গ্রেটলি বেনিফিটেড। এটা আমার মনে হয়। যদি ভবিষ্যতে অন্য কিছু ঘটে আপনারা তো দেখবেন। এক আর জামাতের ক্ষেত্রে আমি বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি কেউ রাজনীতি থেকে বিদায় নেই, কেউ চায় না। আমিও মনে করি আওয়ামী লীগ একটা সেন্টার লেফট পার্টি, একটা সেন্টার রাইট পার্টি হিসেবে বিএনপির অবশ্যই থাকা উচিত আওয়ামী লীগের উপর চাপ সৃষ্টি করার জন্য, এবং আওয়ামী লীগেরও থাকা উচিত বিএনপির উপর চাপ সৃষ্টি করার জন্য। কখন নন স্টার্টার হয়ে যায়, আমি আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের সুশাসন, ভালো করেছি খারাপ করেছে, এইসব বিবেচনাই বাংলাদেশের অনেক লোক, যে 40% লোক অন্তত যেতে পারে না, কেননা নন স্টার্টার হয়ে যায়। আওয়ামী লীগের পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গেই যখন আমরা চোখ বন্ধ করলে দেখি জামাত হেফাজতকে ক্ষমতায়, বাংলাদেশের উন্নয়নের চাকা উল্টা দিকে ঘুরতে শুরু করবে, তখন যত কঠোরভাবে সুশাসন প্রশ্নে আওয়ামী লীগকে প্রশ্নের মুখোমুখি করা সম্ভব প্রয়োজন, অতটা করা যায় না। বিকজ আমি তো বললাম যে রক বটম যে 40% সেকুলার জনগোষ্ঠী বাংলাদেশে আছে, দোদুল্যমান 20-30% আছে, বিএনপি জামাত যা আছে, তো বিএনপিরও বেশিরভাগ লোক এত কট্টরপন্থী নয়। বিপদটা ওইখানেই আমাদের হয়ে দাঁড়ায়। মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা এবং মাওলানা শফির মতো লোক যখন বলে যে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক আসলে জেনা করছে, তখন আমি মানে এক বিভীষিকাময় দিন সামনে দেখি। বিএনপি ক্ষমতায় আসলে সাথে আল্লামা, সাথে জামাত, ওই বাংলাদেশ আমরা দেখতে চাই না। সুতরাং আমি মনে করি এই কথাটা এখানেই প্রাসঙ্গিক। তাহলে কি সুশাসনের প্রশ্নটা মানে বাদ থেকে যাবে? সুশাসনের প্রশ্নটা বাদ থেকে যাবে না, প্রশ্নের সম্মুখীন অবশ্যই করা হবে, কিন্তু শুধু জামাত আসবে বা হেফাজত আসবে সেই প্রশ্নটা মুখ্য হয়ে দাঁড়ায়, অনেক লোকের কাছে মুখ্য হয়ে দাঁড়ায়। এটা মানে আপনি স্বীকার করেন আর নাই করেন। এই জন্য আমি এই জামাত ফ্যাক্টরটাকে বাংলাদেশের রাজনীতি থেকে বেরোয়ার একটা সুযোগ আসছে। কালকে আমি মনে প্রাণে দোয়া করি, আশা করি অনেক দেশের মানুষ দোয়া করছে, আশা করছে রায় যেন এমন হয় যে জামাতের নিবন্ধন বাতিল হয়। এই জামাত ইকুয়েশনটা, হেফাজত এটা আমি দ্বিমত করে বলছি যে দেশের বহু মানুষ দোয়া করছে, এটা ঠিক না। আমার দেশের অধিকাংশ মানুষ চাচ্ছে যে জামাত পার্টি হিসেবে যেন ঠিক আছে, সেটা পার্সেপশনে পার্থক্য। কিন্তু বাবা, আমি একটা প্রশ্ন করতে চাই, যদি জামায়াত নিষিদ্ধ হয়ে যায় বা বিএনপি জামাতের সাথে জোটও না করে, তাহলে কি বিএনপি? আমি আসলে 3টা স্টেপ আপনি গুলিয়ে ফেলেন না খালেদ। একটা হচ্ছে আরপি অনুযায়ী জামাত নিবন্ধন পেতে পারে কিনা, এটা চলছে মামলা। জামাতের নিবন্ধন বাতিল মানে জামাতের রাজনীতি নিষিদ্ধ নয়, জামাত রাজনীতি থাকবে, নির্বাচনে থাকবে না। আমি মনে করি দেশের 100% লোক, ওদের 10% ছাড়া 90% লোক মনে করে জামাতের নিবন্ধন বাতিল হওয়া উচিত। তারপরে স্টেপটা বলি, তারপরে স্টেপটা কি? তারপরে স্টেপ হচ্ছে এই 90% লোক জামাতের রাজনীতি অপছন্দ করে,
কিন্তু একটা গণতান্ত্রিক, আপনার যেমন একটা গণতান্ত্রিক বিবেচনা যে আমি তাকে পছন্দ করি না, বাট তার রাজনীতি নিষিদ্ধ করাটা ঠিক হবে না, ওটা সেকেন্ড বাবু ভাই, স্টেপ। আমি আপনার সাথে একমত। আমি শুধু আপনার কথা থেকে কি আমি এই উপসংহারে আসবো, যদি জামায়াত কোনোভাবে নিষিদ্ধ হয় বা বিএনপি কোনোভাবে জামাতকে ছেড়ে দেয়, তখন সুশাসনের প্রশ্নটা সামনে আসবে এবং বিএনপি নির্বাচিত হবে? একদম খুবই ভালো সম্ভাবনা আছে। বিএনপি যদি জামাত, হেফাজত, কালিমা থেকে বের হয়ে আসে, খুবই ভালো সম্ভাবনা আছে। বিএনপি যদি জামাত, হেফাজত, কালিমা থেকে বের হয়ে আসে, বিএনপি উইল বি এ মাচ মোর স্ট্রঙ্গার কন্টেন্ডার ফর নেক্সট পাওয়ার। শওকত ভাই এই বিষয়ে একমত কিনা সেটি জানতে চাইবো, তবে আমি একটু এর সঙ্গে যুক্ত করতে এবং সত্যি সত্যি আওয়ামী লীগের জন্য বিএনপি বিরাট থ্রেট হয়ে দাঁড়াবে। আমি এখন মনে করি যে এইভাবে এই ধারা অব্যাহত থাকলে বিএনপি উইল বি লেসার থ্রেট উইথ বিএনপি জামাত। আচ্ছা, শওকত ভাই আপনি এই বিষয়ে একটু মতামত দিবেন, কিন্তু আমরা আরেকটি প্রশ্ন এটার সাথে যুক্ত করে রাখি যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় লগি বৈঠার চেয়ে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন বিএনপি শীর্ষ নেতারা। এই বিষয়ে আপনার একটু মূল্যায়ন শুনবো, পাশাপাশি শুনবো হচ্ছে জামাত সঙ্গে থাকলে আপনারা বেশি শক্তিশালী না জামাত সঙ্গে না থাকলে আপনারা বেশি শক্তিশালী। আমরা একটা বিরতি নিয়ে তবে ফিরে আসি একটা আপনাদের লাইন দিকে। একটু বলে নেই যে জামাতের নিবন্ধন বাতিল হলেও কিন্তু 18 দলে জামাতের থাকতে বাধা নেই, না, তখন সেটা তারা থাকতে বাধা ধানের নেই। শীষে নির্বাচন না, করবে। সেটা থাকতে বাধা নেই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশের শওকত ভাই তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠায় লগি বৈঠক হচ্ছে কঠোর পদক্ষেপের কথা বলছেন ঈদের পরে বিএনপি নেতারা, এই বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাইছিলাম। আমার তো মনে হয় সরকার যে অবস্থান নিয়েছে এবং তত্ত্বাবধায়কের ইস্যু সহ নানা ইস্যুতে বিরোধী দলকে দমনের জন্য সরকার যে গণহত্যার আশ্রয় নিয়েছে, যেভাবে পুলিশ র্যাব প্রকাশ্যে গুলি করে মানুষ মারছে, এর বিরুদ্ধে তো এর আলোকে লগি বৈঠার কথাটা তো অত্যন্ত, আমি মনে করি যে খুব হালকা কথা বলেছে। মানে কারণ যেই আন্দোলন সরকার যদি এখন সারা জাতির যে প্রত্যাশা নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে নির্বাচন করা, এই প্রত্যাশাকে এড়িয়ে যদি সরকার একতরফাভাবে নির্বাচনে যায় এবং সরকার সংঘাতের পরিবেশ সৃষ্টি করে, সেখানে তো লগি বৈঠার বিষয়গুলো তো একদম গৌণ হয়ে পড়বে। কারণ আপনি লক্ষ্য করবেন যে আগের আন্দোলন হয়েছে, আন্দোলন দমনের চেষ্টাও হয়েছে, কিন্তু পুলিশ এইভাবে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েনি, এত মানুষও মারা যায়নি। এখন তো পুলিশ তাই করেছে, রোজার আগ পর্যন্ত তাই করেছে। তো সেই অবস্থা হলে তো লগি বৈঠার বিষয়গুলো তো আবার পুনরাবৃত্তি হতেই পারে, এটা তো খুব স্বাভাবিক। শুধু এই কথাটাকে দিয়ে আমার মনে হয় বিরোধী দলের এই যুদ্ধংদেহী ইন্টেনশন যাচাই করা এটা ঠিক হবে না। আমার মনে হয় যে বিরোধী দল পরিষ্কার বলছে যে এখনো সময় আছে, আপনারা এটাতে সিদ্ধান্ত নেন, আলোচনা করে বিলটা। আপনি যে বিষয়টি শুরু করেছিলেন যে ওই জয়, সজীবজের জয় কোনো কথা বললে সেটাতে একটা ষড়যন্ত্রের ব্যাপার নিয়ে আলোচনা হয়, বিএনপি নেতারাও নানা সময় বলে থাকেন। যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা দেখি যে তার সম্পর্কে একটু আশাবাদ প্রকাশ করতে তথ্য আছে এরকম বলতে। আমরা 2008 সালে নির্বাচনের আগেও আপনি নিশ্চয়ই জানেন যে বেগম জিয়া বলেছিলেন যে তারা এই ক্ষমতায় আসছেন। তো এই ক্ষেত্রে জয়ের বক্তব্যটার ক্ষেত্রে আপত্তিকর জায়গাটুকু যদি একটু বলতেন। ওনার কাছে যে তথ্য আছে, আমার কথা হচ্ছে যে আপনি ভবিষ্যতে নির্বাচনে জয়ী হবেন, এটি আপনি আশা প্রকাশ করতে পারেন, তথ্যটা কিভাবে আসে? কারণ বাবু সাহেব যে কথাটা বলেছেন যে 10 দিন আগে 300 আসন ছিল, 10 দিন পরে শূন্য আসনে চলে আসছে। তো সজীবদের জয় সাহেব বাবুর উপদেশ নিয়ে থাকেন, এই ক্যালকুলেশনটা কিভাবে করলেন? কবে নির্বাচন হবে সেদিন এত আসন থাকবে, ওটার তথ্য হিসাবে কিভাবে আসলো? এটা তো একটা কনস্পিরেসির পার্ট হতে পারে, আর তো কিছু না। আমি ওই কথাতেই আসছি। আর আমি যে কারণে বলছিলাম যে সজীবদের জয় সম্পর্কে কোনো কিছু বলা খুব বিপজ্জনক, তারেক রহমান সম্পর্কে বলা বিপজ্জনক না। তারেক রহমানকে আপনি দুর্নীতিবাজ বলবেন, হাওয়া ভবনকে দুর্নীতিবাজ বলবেন, সবই বলবেন, তারেক রহমান কোনো সংবাদপত্রকে কোনো পাল্টা আঘাত করবেন না, কোনো সাংবাদিককে জেলে ভরবেন না, কারো বিরুদ্ধে তিনি মামলাও করেননি আজ পর্যন্ত। তিনি ক্ষমতায় আছেন, হাওয়া ভবন দরদর প্রতাপশালী, কিন্তু কোনো সাংবাদিককে কোনো তার বিরুদ্ধে লেখার কারণে হিট করেছেন বলতে পারবেন না। বরং যেসব সাংবাদিক বিরোধী মতের পত্রিকা ডিক্লারেশন পায় না, তার কাছে কাছে ডিক্লারেশন দিয়েছেন। এই অবজারভার পত্রিকার সংকট, আওয়ামী লীগের সমর্থক সাংবাদিকরা গেছেন, তিনি সংকটের সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু সজীব ওয়াজেদ জয় সম্পর্কে লেখা হলে, যেমন একবার মাহমুদুর রহমান তার পত্রিকা একটা লিখলেন যে একটা জ্বালানি বিষয়ে একটা ঘুষের অভিযোগ, একটি লোক দরখাস্ত দিয়েছে যে এটা তিনি অভিযোগ পেয়েছেন, এটা তদন্ত করা হোক। পেট্রো বাংলার তদন্তও শুরু করেছে যে $5 মিলিয়ন উৎকোচ নেওয়া হয়েছে। তো এটার পর যেদিনই লেখা হলো, অভিযোগটা ছিল প্রধানমন্ত্রীর পুত্র এবং
প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টার বিরুদ্ধে। লেখার পর তো সংসদে মাহমুদুর রহমানকে রাস্তায় বেরোতে দেওয়া হবে না, এত বড় সাহস, এবং তাকে শারীরিকভাবে পর্যন্ত হিট করা হয়েছে এবং তার বিরুদ্ধে ইন্টারেস্টিংলি মানহানির মামলা করা হলো। এই মামলাটা ন্যাচারালি বাদী হলেন জ্বালানি উপদেষ্টা, তিনি মামলা পার্সু করবেন, তিনি কোর্টেও যান না, মামলাও পার্সু করেন না। এই কিছুদিন আগে সেই আদালতের বিচারপতি বিরক্ত হয়ে ওদের মামলাই খারিজ করে দিয়েছেন। তাহলে এই বিষয়গুলো, যেখানে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে লেখাটাই বিপজ্জনক, একজন রাজনীতিবিদ সম্পর্কে লেখা যদি বিপজ্জনক হয়ে ওঠে, তাহলে সেই রাজনীতিবিদ সম্পর্কে মানুষের ধারণা কি হবে? জি বাবা, আপনি যদি একটু বলতেন। আমার যদ্দূর মনে পড়ে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন হাওয়া ভবনে এইভাবে লেখালেখি হয়নি যতটা তার পরে হয়েছে। আমার যদ্দূর মনে পড়ে। এখন কথা হচ্ছে কি, আমি শওকত ভাইয়ের যে কোনো কথা নিতে রাজি আছি। আমি একটু আগে একটা শব্দ বলছিলাম, নন স্টার্টার। এই মাহমুদুর রহমান যদি কোনো উদাহরণ হয়, এটাও আবার একটা নন স্টার্টার, যিনি মানে মক্কা শরীফের গিলাফ পরিবর্তনের দৃশ্যকে মিথ্যাচার করে সাইদির বিরুদ্ধে সংহতি, সাইদির পক্ষে সংহতি লিখতে পারে, এরকম একটা মিথ্যুক, মানে সমস্ত নৈতিকতা বিবর্জিত লোকের পক্ষে কোনো সত্য সংবাদ পরিবেশন করা সম্ভব? এটা বাংলা রিজয়েন্ডার দিয়েছে, দুঃখ প্রকাশ করেছে। সেটা তথ্যের প্রসঙ্গে আসতেন, যে তথ্যের ব্যাপারটি কেন আপনি জামাত, হেফাজত, মাহমুদুর রহমান এসব বাদ দিয়ে বিএনপি সম্পর্কে আসেন? আপনি তো আলোচনায় আসবেন, আপনি তাদেরকে একটা সম্পাদককে রিমান্ডে নিয়ে নির্যাতন করেন কিভাবে? কোন সম্পাদক কারণে? আপনি সম্পাদক না, তাহলে উনি সম্পাদক না। বাবা, এই কথাটা আপনি বলতে পারেন না। বাবা, আমরা যদি ওই আলোচনাটা আসি, যে তথ্যের ব্যাপারে যেটি শওকত ভাই প্রশ্ন তুললেন, যে একটা থাকতে পারে হচ্ছে যে মানে তথ্য কেমনে থাকে, যে ভোট এখনো হয়নি। প্রথম কথা হচ্ছে কি খালেদ, আমরা তো সবাই মেনেই নিয়েছি সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান দুই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার ক্যাম্পেইনার, তাদের প্রতিটা কথা বিশ্লেষণ হবে। সজীব ওয়াজেদ জয়ের এই কথা যেমন বিশ্লেষণ হচ্ছে, তারেক রহমান যখন লন্ডনে বলছিলেন রাজনীতি করতে হলে এখানে এবং এখানে থাকতে হবে, তা নাহলে কিচ্ছু হবে না, মানুষজন তো এটারও অপব্যাখ্যা করছে যে পেট ভরতে হবে হাওয়া ভবন করে, আর মাথায় বুদ্ধি থাকতে হবে চক্রান্ত করার, তাহলে রাজনীতি করা যাবে। এভাবে তো আর ব্যাখ্যা হয় না, উনি নিশ্চয়ই এটা মিন করেননি। এখন সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে আসি। আমরা সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছি, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা কি? উনি বলেছেন যে আমি এবং বিভিন্ন সংবাদপত্র এবং টেলিভিশনে ইনক্লুডিং ৭১ একটা খণ্ডিত অংশ কোট করেছে। পরবর্তীতে আমরা পুরো বক্তব্যটা যে দেখি যে ওখানে লেখা আছে, আমি পোল করেছি, আমার কাছে সংখ্যা আছে, আমার কাছে তথ্য আছে, আমার কাছে সংখ্যা আছে, আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই। উনি আমাদেরকে যখন বলেছে তখন তো আমাদের কাছে সিম্পল। উনি আমাদেরকে যখন জিজ্ঞেস করলাম আমরা সাংবাদিকরা মানে কি, উনি বলেছেন আমি শুধু বাংলায় বলেছি। আমার মনে হয় কি, ওই রিক্সাওয়ালার গল্পটা মনে পড়ছে। রিক্সাওয়ালারে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়াতে বলা চিনে না, হ্যাঁ, ইউনিভার্সিটি বলাতে সুরসুর করে নিয়ে গেল। আপনাকে যদি বলি খালেদ এরকম, একটা সেকেন্ড আমাকে সময় দেন, আই হ্যাভ কন্ডাক্টেড এ পোল, হ্যাঁ, এই কথাটা যদি বলি, তার পরবর্তীতে যদি বলি আমার কাছে আই হ্যাভ গট ডেটা, তথ্য মানে ডেটা, তারপরে হচ্ছে আই হ্যাভ গট নাম্বারস, আমার কাছে সংখ্যা আছে, আওয়ামী লীগ উইল কাম ব্যাক টু পাওয়ার, তাহলে তো আপনার কাছে এটা ষড়যন্ত্র মনে হয় না? ডেটাকে বাংলা করলেই আপনার ষড়যন্ত্র মনে হয়? বাংলা করলে আমার ষড়যন্ত্র মনে না বাবা। আমি খুব বিনয়ের সঙ্গে জানতে চাই যে আমার কাছে মনে হয় সাংবাদিক হিসেবে তখন আমার দায়িত্ব, এবং সজীব ওয়াজেদ জয় একজন, আমরা জিজ্ঞেস করেছি, আপনারা সেটা প্রকাশ করতে হবে, সেটা প্রকাশ করতে হবে। সেই পোলটা কিভাবে, কি প্যারামিটার ভিত্তি করে কিভাবে এটা করা হলো? আমরা যেরকম আওয়ামী প্রথম আলো এবং ডেইলি স্টারে পোলকে উড়িয়ে দিয়েছি, সেই পোলটাকে স্বাগত জানাতে পারবো কিনা সেটা আমাদের দেখতে হবে, আমরা জনগণ হিসেবে। প্রথম কথা হচ্ছে আপনারা কয়েকজন প্রিভিলেজ জার্নালিস্ট জানতে বললেন, আর কিছু জানতে পারলাম না। জি, সজীব ওয়াজেদ জয় যখন তার ওন কনস্টিটিউয়েন্সি যুবলীগের সামনে তার দলীয় জরিপের তথ্য প্রকাশ করে, সেখানে আমাদের স্টেকখানি কতটুকু আমাদের বুঝতে হবে। আমরা যখন তিনি দেশবাসীর উদ্দেশ্যে কোন পোলের রেজাল্ট বলবেন, তার দলীয় কর্মীদের ইন্টারনাল পোলিং কিভাবে করেছে অফকোর্স আমরা জিজ্ঞেস করতে পারি, কিন্তু এর মানে এই না তো পোলিং মানে ষড়যন্ত্র। না বাবা, সেটা ষড়যন্ত্র নয়, কিন্তু আপনি বলছেন যে সেখানে যুবলীগের নেতৃবৃন্দ ছিলেন বা স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু সজীব ওয়াজেদ জয় জানতেন যে সেখানে ক্যামেরা আছে, সাংবাদিক আছে। উনি যখন এটি বলেই ফেলছেন, আপনার কি এইটা জানা আছে কিনা যে উনি কবে নাগাদ আমাদেরকে এই পোলের ইয়েটা আমাদেরকে দিবে, যে আমরা জানতে পারবো কখন? মানে আমরা তো আপনি জিজ্ঞেস করেছেন কিনা জানি না, যখন সম্পাদক এবং চ্যানেল প্রধানদের সঙ্গে অন্তত 30-40 জন ছিল, সবাই জিজ্ঞেস করেছে এই পোলের ভিত্তি কি। উনি বলেছেন তো, উনি বলেছেন যে আমি আমার সার্ভেতে আমরা দেখেছি যে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে মানুষের বিবেচনা এক না,
আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডগুলি মানুষকে খুশি করেছে, কিন্তু আওয়ামী লীগের সুশাসনের কিছু মানুষের প্রশ্ন আছে, হেফাজত প্রপাগান্ডা ব্যাপকভাবে এফেক্ট করেছে, এটাকে ক্লিয়ার আপ করতে হবে। এই 8-10টা পয়েন্টের ভিত্তিতে উনি মনে করেন আওয়ামী লীগ যদি এগুলি অ্যাড্রেস করতে পারে তার দলকে তিনি বলছেন আওয়ামী লীগ জিতবে। এখানে আপনি আমি ষড়যন্ত্র খুঁজলে কি লাভ? আচ্ছা, আমি ষড়যন্ত্র খুঁজছি শওকত ভাই, আমাদের আরেকটা অন্য প্রসঙ্গে যাইতে হবে শওকত ভাই। সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে বিএনপি সামনে ক্ষমতায় আসছেন এবং সেই ক্ষমতার কিছুটা, বিএনপিও তো বলছে ক্ষমতা আসছে, ষড়যন্ত্র কেন হবে? না, সেটা ক্ষমতার কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়া এখন মদিনায় আছেন, সেই মদিনাতেও দুই দল বিএনপি সমর্থকদের মধ্যে এক ধরনের মারামারি হয়েছে। কতদিন আগে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা বিএনপি অফিসে আগুন দিয়েছে। মানে 5 সিটি নির্বাচন সামনে, মানে জয়ের পর জাতীয় নির্বাচন সামনে রেখে ক্ষমতার মহড়া দিচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ বা ছাত্রদল নেতৃবৃন্দ, এই বিষয়টা আলোচনা আসে। আপনি ও চেয়ারপারসনের একজন উপদেষ্টা হিসেবে আপনার এইটা জানা আছে কিনা? আমরা মূল্যায়ন, আমরা একটা বিরতি নিয়ে ফিরলে এটা যদি একটু আপনি একটু বলেন। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে ক্ষমতা আসার আগে আধিপত্য বিস্তার নিয়ে নানা জায়গায় ছাত্রদল এবং বিএনপির মধ্যে যে সেটা নিয়ে আপনার মূল্যায়ন কি? না, আমি মদিনায় খবর নিয়ে যেটা জেনেছি, এটা কোনো মারামারি হয়নি, কিছুই না। এটা একটা বেগম জিয়াকে দেখার জন্য একটা হুড়োহুড়ি হয়েছিল, সেটা এটা পত্রিকায় এসছে অন্যভাবে। ছাত্রদলের চট্টগ্রামের অফিস আক্রমণ করা, এই ঘটনাগুলো কিন্তু কোনো বড় ধরনের সহিংস ঘটনা নয়। আর এটাও মনে রাখবেন যে 5টি সিটি কর্পোরেশনের নির্বাচনে জয়ী হয়ে বিএনপি খুব কমপ্লাসেন্ট হয়ে গেছে, যে বিএনপি পাওয়ারে আসছে, অতএব আমাদের এখন ঘুমিয়ে ঘুমিয়ে থাকলেই হবে। বিষয়টি কিন্তু তা নয়। এবং বিএনপি, আপনাকে মনে রাখতে হবে, 60টি বছর ধরে বিএনপি একটি নিপীড়িত হয়ে রাজনীতি করে আসছে। 60টি বছর, 111-এর 2 বছর আর প্রায় 5 বছর। ছাত্রদলের পদবঞ্চিত নেতারা যে চট্টগ্রাম বিএনপি অফিসে, পদবঞ্চিত নেতারা অনেক জায়গায় এরকম, আপনারা হয়তো খবরও পান না, অনেক জায়গায় নেতাকে ঘেরাও করছে। কিন্তু অফিসে এই প্লাস্টিকের চেয়ারে আগুন দিয়ে আসা, এর মধ্যে কিছুটা গভর্নমেন্টের এজেন্সির কার্যকলাপ জড়িত আছে। বাংলাদেশে এটা খুব স্বাভাবিক যে এমন কিছু দেখানো, যে বিরোধী দলের মধ্যেও ঐক্য নেই, এই জিনিসগুলো কিন্তু দেখানোর চেষ্টা হয় বিশেষ বিশেষ মুহূর্তে। সরকারি দলের মধ্যে তো নাই, বিরোধী দলের মধ্যেও নেই। এটা একদিন বিস্তারিত বলা যাবে। কিন্তু আমি মনে করি না যে বিএনপি কোনোভাবেই যে কমপ্লাসেন্ট, যে বা তারা নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে ক্ষমতাকে সামনে দেখে, তাও কিন্তু নয়। বিএনপি অত্যন্ত সুগোছালো এবং সুসংগঠিত পার্টি হিসাবে আছে। বাবা, আপনার কাছে একটা র্যাপিড ফায়ারের মতো 1 মিনিটে এটার উত্তর জানতে চাইবো, একটা বিরাট প্রশ্ন। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন করতে দক্ষতার পরিচয় দিয়েছে এবং আওয়ামী লীগ প্রমাণ করেছে যে দল, মানে আওয়ামী লীগের দাবি অনুযায়ী আওয়ামী লীগ প্রমাণ করেছে যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব, যেটা আমরা দেখেছি 5 সিটি কর্পোরেশন নির্বাচনে। কিন্তু আওয়ামী লীগ আবার এটাও বলছে যে বিএনপির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কিন্তু বিএনপি তো চিরকাল, আওয়ামী লীগ তো চিরকাল ক্ষমতা থাকবে না, তখন কি হবে গণতন্ত্রের? সেই জন্য কি তত্ত্বাবধায়ক সরকার দরকার কিনা? এটা একটা, মানে এটা একটা পারভার্টেড লজিক। এটা কোনো কথা হলো যে, মানে বিএনপি আওয়ামী লীগের ব্যাপার না, নির্বাচন কমিশন নির্বাচন করে নির্বাচন কমিশন, এবং আমরা নির্বাচন করাকালীন যে কোনো রাজনৈতিক দল যাতে প্রভাব সৃষ্টি না করে গণমাধ্যম হিসেবে দেখে রাখা আমাদের দায়িত্ব, এবং ভিলেনাইজ করা আমাদের দায়িত্ব। যে কেউ যদি প্রভাব খাটে যায় ওই দলকে আমরা ভিলেনাইজ করব, এবং প্রক্রিয়াটা শুরু করে নির্বাচন কমিশনকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে। আওয়ামী লীগ থাকবে না, ভবিষ্যতে বিএনপি আসবে, তাই তত্ত্বাবধায়ক সরকারের চিরকাল থাকবে না। ধরেন এইবারও যদি আওয়ামী লীগ আসে তাহলে 5 বছর পরে তো বিএনপি আসবে। আওয়ামী লীগ বলছে বিএনপির আমলে নির্বাচন সুষ্ঠু হয় না, বিএনপির কাছে নির্বাচন নিরাপদ না। আরে এই সব, এটা কোনো কথা না। বিএনপির কাছে নির্বাচন না, আওয়ামী লীগ বিএনপি বলে কথা না। আমি খালেদ, আমি নিশ্চিন্ত করতে পারি 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলার গণমাধ্যম যদি আওয়ামী লীগ কোন রকম চালাকি করার চেষ্টা করত, নগ্ন করে তুলতো। ভবিষ্যতে বিএনপি আওয়ামী লীগ যেই নির্বাচনী ব্যবস্থায় হাত দিবে, এখন হাজার হাজার ক্যামেরা, খালেদ, কোটি কোটি মোবাইল ফোন, আপনি কি গণমাধ্যমের উপর এতটা আস্থাশীল যে ধরেন আমরা এত ভিজিলেন্ট থাকছি সেজন্য কোন পক্ষে আসলে নির্বাচন এরকম? গণমাধ্যমের ভিজিলেন্সটা তো থাকে ভোট গ্রহণের দিন। নির্বাচন মানে শুধু ভোট গ্রহণ তো না, এর অনেকগুলো পর্যায় আছে, স্তর আছে, প্রক্রিয়া আছে। টোটাল বিষয়টা কি তো আপনার দেখতে হবে। আপনি কি, আমরা কি গণমাধ্যম দেখিয়েছি যে অমুক টঙ্গীতে যত প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এগুলো সবার যে ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগের ছিল, এটা কি মিডিয়া দেখিয়েছে? কোনো লাভ হয়নি। না, আমি মিডিয়া দেখিয়েছে, মিডিয়া বলেছে, কিন্তু এই আপনি কি ধরে ধরে 5টা র্যান্ডম স্যাম্পলিং করে কি দেখিয়েছে? এটা সম্ভব না। আপনি শুধু এইটুকু নজর রাখুন যে 1991 থেকে 96 পর্যন্ত বিএনপি আমলে অনেকগুলো স্থানীয় সংস্থার নির্বাচন হয়েছে এবং অনেক ক্ষেত্রে বিএনপি পরাজিত হয়েছে। যেমন
ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশনে মেয়র হানিফ জয়ী হয়েছিলেন, কিন্তু তারপরে কি শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসছে না। যে না এর বিএনপি এটা করতে পেরেছে, অতএব আমার ওইটাও ছাড় দিয়ে দেয়। বিষয়গুলো কিন্তু এটা না। আমাদের একটু শেষ হয়ে যাবে বাবু, না, আমি বলেন। তত্ত্বাবধায়কের সরকারের যৌক্তিকতা প্রশ্নে যাচ্ছি না। আমি শুধু এইটুকুই বলছি, বাংলাদেশে গণতন্ত্র ইনস্টিটিউশনালাইজ হচ্ছে। আজ থেকে 20 বছর আগে যা করা সম্ভব ছিল, আজ একটি মাগুরা নির্বাচন বিএনপি থাকলেও করতে পারবে না। সেই যুগে মাগুরা নির্বাচন বিএনপি যেভাবে করেছে, মাগুরা নির্বাচনটা কি করেছে আমার না, মনে সময় নাই। এটা এটা যত জাতি প্রোপাগান্ডা জানে। হয়েছে, এটা জাতি না না ব্যাখ্যা জাতি দরকার জানে কি? না, জাতি তখনও না। আপনারা বাবা, যখন জানেন আমরা বাবা, জানি না। আপনি কি মনে কথা করছেন বলি এই না। অবস্থার এতটাই পরিবর্তন হয়েছে যে আমরা এখন মানে একটি জাতীয় নির্বাচন, যাতে সরকার পরিবর্তন হবে, তাতে তো মানে এই সরকারের অধীনে এটা করা সম্ভব? এই সরকার কোন সরকারে না, নির্বাচন নির্বাচন কমিশন কমিশনের অতটা অধীনে করা শক্তিশালী, সম্ভব। আপনি এটা বলেন। করতেই হবে। নির্বাচন সকল কমিশনের- মাথা নাড়ছেন। নির্বাচন কমিশনের উপরে আস্থা যে কোনোভাবেই রাখা যায় না, জি। এই নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রমাণ করে দিচ্ছেন শুনেন। যে তারা সরকারের শওকত আজ্ঞাবহ ভাই, একটি শওকত নির্বাচন ভাই, কমিশন। মানে মানে আচরণ বিধি আরপিও সংশোধনের আগে গাড়ির আগে ঘোড়া জুড়ে দিতেছে আচরণ না, বিধি আমার- সংশোধন আমার করে একটা লাইন দিতেছে। বলি। আমার মনে এটা হয় আমার শেষে মনে হয় যে একটা লাইন বাবু বলি। এগুলো কথাগুলো বাংলাদেশে- বলছে এটা ঠিক না। বাংলাদেশের জাস্টিস রৌফের চেয়ে জাস্টিস সাদেক আলী ভালো, জাস্টিস সাদেক আলীর চেয়ে অমুক ভালো, তমুক ভালো, এই করতে করতে ইলেকশন কমিশন উত্তরণ করছে। গতবারের যে নির্বাচন আপনি কমিশনার বলছেন যে নির্বাচন কমিশন যথেষ্ট স্বাধীন, শওকত ভাই অবশ্য না না, বলছেন এবং ভবিষ্যতে যদি বিএনপিও আসে, আজকে রকিব আপনার আশা সাহেবের ছিল। চেয়ে আরেকটু বেটার আরেকটু বেটার আসবে। আমরা আশা করব যে নির্বাচন সকল দলের অংশগ্রহণে একটি আর সুষ্ঠু নির্বাচন একাত্তরের হোক। মতো মিডিয়া থাকলে কিন্তু আমরা নির্বাচন আজকের পক্ষপাতদুষ্ট অনুষ্ঠানে হয়ে আসার যেতে জন্য পারে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন।